গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আগের দিন আমরা কিভাবে ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজটা যুক্ত হয়েছিল তার ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভারতের সংবিধানে অনুযায়ী পঞ্চায়েতের কাজ কি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতি রাজটাও এর সাথে সাথে আমরা দেখে নেব। অর্থাৎ ভারতের সংবিধান পড়ার সময় তোমরা যে পড়েছো, আমাদের যে পঞ্চায়েতি রাজের যে ত্রিস্তর রয়েছে, মানে তিনটে স্তর রয়েছে, একটা হচ্ছে পঞ্চায়েত, একটা হচ্ছে সমিতি এবং আর একটা হচ্ছে জেলা স্তর। তো এই তিনটে স্তরের কাজ কি সেগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। আমি শেষকালে তোমাদের সাথে প্রিভিয়াস ইয়ার কিছু প্রশ্নও আলোচনা করব, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে এই যে টপিকটা তোমাদের আজকে করানো হচ্ছে এই টপিকটা কতটা গুরুত্বপূর্ণ। শেষকালে 20টা এমসিকিউ আছে, শেষ পর্যন্ত তোমরা থাকো। আগে এই পঞ্চায়েতদের কাজ কি, পঞ্চায়েতের যে তিনটে স্তরের সবার কাজ কি সেই জিনিসটা একটু ভালো করে দেখে নাও। আর তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপটা যারা যারা ডাউনলোড করোনি, ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে, ওখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট কিন্তু দেওয়া স্টার্ট হচ্ছে। অলরেডি ম্যাথের দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন এক্সামের কিন্তু তোমাদের যেরকম কেপির আগে মক টেস্ট নেওয়া হচ্ছিল, সেরকম মক টেস্ট কিন্তু নলেজ অ্যাকাউন্টের এই নতুন অ্যাপটাতে নেওয়া হবে। এটা গুগল প্লে স্টোরেও তোমরা পাবে, ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে তোমরা এটা কালেক্ট করে নাও। তো দেখো, প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 1957 খ্রিস্টাব্দে। 1957 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন বিধিবদ্ধ করা হয়। এখানে কয়েকটা অ্যাক্ট তোমাদেরকে আগে একটু জেনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে এটা একটা 1957-এ পশ্চিমবঙ্গে সর্বপ্রথম পঞ্চায়েত আইন বিধিবদ্ধ হয়। 1963-তে 1963 খ্রিস্টাব্দে জেলা পরিষদ আইন গৃহীত হয়। এখানে আমরা পঞ্চায়েত আইন দেখলাম, এখানে দেখলাম জেলা পরিষদ আইন। তারপর 1957 সালে এবং 1963 সালে আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে 4টে স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। এই 1957 আর 1963 এই দুটো সালের যে আইন ছিল, সেই আইন অনুযায়ী পশ্চিমবঙ্গে 4টে স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়। সেই 4টে স্তর কি কি ছিল দেখো। গ্রাম পঞ্চায়েত, ইউনিয়ন বোর্ড স্তরে অঞ্চল পঞ্চায়েত, ব্লক পর্যায়ে আঞ্চলিক পরিষদ, জেলা স্তরে জেলা পরিষদ। দেখো, আমরা দেখেছি পঞ্চায়েতি রাজ যখন আমাদের ভারতীয় সংবিধানে যুক্ত হয়, ফাইনালি ফিক্সড হয়, তার আগে বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্তর ছিল। এটা আগের দিন আলোচনা করা হয়েছে। কোনো কোনো রাজ্যে দুস্তরীয় ছিল, দুটো স্তর ছিল, কোনো কোনো রাজ্যে 3টে স্তর ছিল, কোনো কোনো রাজ্যে 4টে স্তর ছিল। তো সেরকমই আমাদের পশ্চিমবঙ্গে ছিল মোট 4টে স্তর: গ্রাম পঞ্চায়েত, অঞ্চল পঞ্চায়েত, আঞ্চলিক পরিষদ এবং জেলা পরিষদ। ক্লিয়ার? নেক্সট, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা, যেটা এটা ভারতের আমরা জানি 73তম সংবিধান সংশোধনী, যেটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 73তম সংবিধান সংশোধনী এবং ওই সংবিধান সংশোধনীর সাথে সামঞ্জস্য রেখে 1992, 94, 1997, 2003, 2007 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত সংশোধিত আইনের ভিত্তিতে 3টে স্তরে ভাগ করা হয়। মানে আমাদের যে সংশোধনী হয় সেখানে কি বলা হয় যে দেশের প্রত্যেকটা রাজ্যে যে পঞ্চায়েতি ব্যবস্থা হবে, সেই পঞ্চায়েতি ব্যবস্থাগুলোর 3টে স্তরে হবে। প্রত্যেকটা রাজ্যের তো আলাদা আলাদা স্তর ছিল, কারোর 2টো, কারোর 3টে, কারোর 4টে। তো সেগুলো বলা হলো কি সবার 3টে করে স্তর থাকবে। তো সেরকম আমাদের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাও 3টে স্তরে ভাগ হলো। সেই 3টে কি কি জিনিস? 3টে স্তর: অঞ্চলের স্তরে গ্রাম পঞ্চায়েত, তারপরে হচ্ছে তোমার আমাদের ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি, আর একটা হচ্ছে জেলা স্তরে পরিষদ। অঞ্চল স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং জেলা স্তরে জেলা পরিষদ। এই 3টে তাহলে হলো। এটা সব জায়গাতেই এরকমই রয়েছে। ঠিক আছে? গ্রাম পঞ্চায়েতটা তাহলে আমরা প্রথমে আলোচনা করি। গ্রাম পঞ্চায়েতটা কি হচ্ছে? সর্বনিম্ন স্তর। এই যে পঞ্চায়েতি সিস্টেম, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, তার সর্বনিম্ন স্তর কোনটা? গ্রাম পঞ্চায়েত। ঠিক আছে? প্রতিটা জেলা কয়েকটা ব্লকে বিভক্ত, আমরা জানি প্রত্যেকটা জেলা কয়েকটা ব্লকে বিভক্ত, আবার প্রত্যেকটা ব্লক কয়েকটা গ্রামে বিভক্ত, আবার প্রত্যেকটা গ্রাম একটা মৌজা অথবা পাশাপাশি একটা বা তার বেশি মৌজা নিয়ে, পাশাপাশি অবস্থিত কটা মৌজা নিয়ে এক একটা গ্রাম তৈরি হয়। প্রত্যেকটা গ্রামে ওই গ্রামের নামে একটা গ্রাম পঞ্চায়েত থাকে, প্রত্যেকটা গ্রামের একটা গ্রাম পঞ্চায়েত থাকে। রিসেন্টলি আমরা দেখেছি যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলো। গ্রাম পঞ্চায়েতের গঠনটা দেখো। গ্রাম পঞ্চায়েত 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত হয়।
কতজন সদস্য? 5 থেকে 30 জন সদস্য নিয়ে। ভোটদাতার সংখ্যা যে গ্রামে যেরকম সেই অনুযায়ী গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা নির্ধারণ করা হয়। এটা গেল এক ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ কত হয়? এটা তোমাদের পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। 5 বছরের মেয়াদ হয়, 5 বছর পর আবার চেঞ্জ হয়। নেক্সট, গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কি বলা হয়? পঞ্চায়েত প্রধান বলা হয়। পঞ্চায়েত প্রধান বলা হয়। গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম দেখাশোনা করে কে? পঞ্চায়েত সেক্রেটারি, পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম দেখাশোনা করে। গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কি কি? দেখো, গ্রাম পঞ্চায়েতের আয় কোথা থেকে হয়? এক তো কেন্দ্র এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত আর্থিক সাহায্য, তারা যে আর্থিক সাহায্য দেয় ডেভেলপমেন্টের জন্য, সেটা একটা আয়। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য স্বায়ত্ত শাসন প্রতিষ্ঠান থেকে সাহায্য পায় গ্রাম পঞ্চায়েত। কেন্দ্রীয় ও রাজ্য সরকার প্রদত্ত ঋণ, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যে ঋণ দেয় সেই ঋণ থেকে। গ্রাম পঞ্চায়েতের নিজস্ব এলাকা থেকে সংগৃহীত বিভিন্ন কর আর শুল্ক থেকে আয়। ট্যাক্স এর কথা বলা হচ্ছে, ঠিক ট্যাক্স থেকে ইনকাম। ঠিক আছে। অবশ্য পালনীয় কর্তব্য, অন্যান্য কর্তব্য এবং ইচ্ছাধীন কর্তব্য কিছু আছে গ্রাম পঞ্চায়েতের। এই তিনটে তোমার কর্তব্য আছে। ঠিক আছে। গ্রাম পঞ্চায়েতের এই কার্যাবলী যখন আমরা পড়বো, তো কার্যাবলী এবং কর্তব্যটা গ্রাম পঞ্চায়েতের মোট 3টে রকমের হয়। অবশ্য পালনীয় কর্তব্য, অন্যান্য কর্তব্য এবং ইচ্ছাধীন কর্তব্য। এবারে দেখ, অবশ্য পালনীয় কর্তব্য কি, মানে যেগুলো গ্রাম পঞ্চায়েতকে করতেই হবে, সেগুলো কি কি? এক হচ্ছে তোমার জনস্বাস্থ্য সংরক্ষণ, আবর্জনা পরিষ্কার, জল নিষ্কাশন করা। এগুলো হচ্ছে করতেই হবে গ্রাম পঞ্চায়েতকে যে কোনো ভাবে। ঠিক আছে। ম্যালেরিয়া, বসন্ত, কলেরা রোগ বা অন্যান্য এই ধরনের যে সংক্রামক রোগ সময় সময় দেখা দেবে, সেই রোগগুলো নির্ধারণ করা এবং চিকিৎসার ব্যবস্থা করা, এটা কিন্তু গ্রাম পঞ্চায়েতকে করতেই হবে। অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ে এটা। পানীয় জল, খাবার জল ঠিকঠাক ভাবে যাতে সব জায়গায় পৌঁছয়, মানে সরবরাহ, জলাধারগুলো পরিষ্কার এবং সেগুলোকে জীবাণু মুক্ত রাখা সময় সময়, এটা কিন্তু পঞ্চায়েতকে করতেই হবে। রাস্তা তৈরি করা, সংরক্ষণ করা এবং সেটাকে মেরামত করা সময় সময়, এটাও গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ছে। নেক্সট, স্বেচ্ছাশ্রম সংগঠিত করা, এগুলো কার? গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্য। কর আরোপ এবং আদায় করা, এটাও তোমার গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় কর্তব্যের মধ্যে পড়ছে। আর একটা তোমাদের পয়েন্ট, উচ্চতর কর্তৃপক্ষের কাছে তথ্য সরবরাহ করা, কি হচ্ছে না হচ্ছে সেটা এদের উচ্চতর যে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানানো। অন্যান্য যে কর্তব্যগুলো আছে সেগুলো হচ্ছে তোমার প্রাথমিক, সামাজিক, কারিগরি, বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা। তারপর হচ্ছে গ্রামীণ ঔষধালয়, স্বাস্থ্যকেন্দ্র, এগুলো স্থাপন করা। খেয়াঘাট নিয়ন্ত্রণ করা, যদি তার আশেপাশে কোনো খেয়াঘাট থাকে সেই খেয়াঘাটগুলো কন্ট্রোল করা। গবাদি পশুর উন্নততর প্রজনন ব্যবস্থা করা। সেচ ব্যবস্থার দেখাশোনা করা, ঠিকঠাক সেচ ব্যবস্থা হচ্ছে কিনা। আর ইচ্ছাধীন কর্তব্য কোনগুলো? রাস্তায় আলোর ব্যবস্থা করা, এগুলো ইচ্ছা হলে করবে আর কি। কুয়ো, পুকুর, জলাশয় এগুলো খনন করা। সমন্বয়মূলক চাষ, দোকান, ব্যবসার প্রবর্তন, এগুলো করা। বাজার, হাট, মেলা এগুলো স্থাপন করা। এবারে পঞ্চায়েত সমিতি আমরা দেখব গ্রাম পঞ্চায়েতের পরে। পঞ্চায়েত সমিতিটা দেখো এবার, এখান থেকে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের এটা হচ্ছে দ্বিতীয় স্তর, মানে পঞ্চায়েতি সিস্টেম যেটা আমাদের রয়েছে তার সেকেন্ড যে স্টেজটা রয়েছে, সেকেন্ড যে লেয়ারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি। প্রতিটা জেলাকে কয়েকটা ব্লকে বিভক্ত করা হয় এবং প্রত্যেকটা ব্লক স্তরে একটা করে পঞ্চায়েত সমিতি থাকে। প্রত্যেকটা ব্লক স্তরে একটা করে পঞ্চায়েত সমিতি থাকবে। পঞ্চায়েত সমিতির গঠন দেখো, পঞ্চায়েত সমিতির এলাকাধীন প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে, প্রতিটা গ্রাম পঞ্চায়েতের প্রধান পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য হয়ে থাকে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, সেই পদাধিকার বলে পঞ্চায়েত সমিতির সদস্য হয়। প্রতিটা গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন সদস্য পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত হতে পারেন। কতজন? 3 জন সদস্য পঞ্চায়েত সমিতিতে নির্বাচন হতে পারেন। পঞ্চায়েত সমিতির এলাকার যে কোনো অংশ থেকে নির্বাচিত বিধানসভার সদস্য এবং লোকসভার সদস্য এবং ব্লকের
এলাকাধীন বসবাসকারী রাজ্যসভার সদস্যগণ পঞ্চায়েত সমিতির সদস্য হবেন। পঞ্চায়েত সমিতির গঠন দেখো, যে পঞ্চায়েত সমিতির প্রধান গঠন সম্পর্কে এটাও তোমাদের চলে আসে মাঝে মাঝে। প্রধানকে বলা হয় কি? সভাপতি। পঞ্চায়েত সমিতির প্রধানকে আমরা সভাপতি বলি। পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা করার জন্য সরকারি আধিকারিক হিসাবে থাকেন কে? আমাদের বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসে, পঞ্চায়েত সমিতির কাজকর্ম পরিচালনা করার জন্য কোন সরকারি আধিকারিককে আমরা দেখতে পাই? কি হয়ে যাবে? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার। তারপরে পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি দেখো, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছ থেকে যে সাহায্য বা অনুদান পায় প্রথমত সেটা। তারপর হচ্ছে তোমার রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ভূমি রাজস্বের অংশ, ঠিক আছে, মানে ভূমি রাজস্ব যেটা আমাদেরকে ল্যান্ড ট্যাক্স। জেলা পরিষদ এবং স্থানীয় স্বায়ত্তশাসন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত সাহায্য বা অনুদান, কেন্দ্র রাজ্য সরকার থেকে প্রাপ্ত ঋণ, এটা মোটামুটি ওখানেও যেরকম আমরা পেয়েছি সেটাও এখানেও তাই, ঠিক আছে। কার্যাবলী কি কি করতে হবে পঞ্চায়েত সমিতির, কার্যাবলী বা কর্তব্য কি কি? কৃষি, গবাদি পশু, কুটির শিল্প, সমবায়, গ্রামীণ ঋণদান, জল সরবরাহ, জনস্বাস্থ্য, হাসপাতাল, ঔষধালয় স্থাপন, যানবাহন, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা, মানে প্রাথমিক লেভেলেও শিক্ষা, আপার লেভেলেও যে এডুকেশন, ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ ইত্যাদি কার্যাবলীর প্রসার, উন্নয়ন এবং এই উদ্দেশ্যে পরিকল্পনা গ্রহণ এবং অর্থ সাহায্য করা, এগুলো পঞ্চায়েত সমিতির কাজ। রাজ্য সরকার বা কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ভারপ্রাপ্ত হয়ে কোনো কার্যক্রম বা প্রতিষ্ঠান পরিচালনা করা, ঠিক আছে। এছাড়া জনহিতকর কার্য পরিচালনা এবং জেলা পরিষদের পরিচালনাধীন প্রতিষ্ঠানগুলোকে দেখাশোনা করা, যেগুলো জেলা পরিষদের পরিচালনাধীন রয়েছে সেগুলোকে দেখাশোনা করা। জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েতকে আর্থিক সাহায্য করে, ঠিক আছে। তারপরে জেলা পরিষদ চলে আসবে আমাদের লাস্ট স্তর যেটা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেমের শেষ স্তর, পঞ্চায়েত ব্যবস্থার শেষ স্তর। কলকাতা বাদে, আমাদের পশ্চিমবঙ্গে কলকাতা বাদে বাকি প্রত্যেকটা জেলার প্রতিটাতে সংশ্লিষ্ট জেলার নামে একটা করে জেলা পরিষদ আছে, প্রত্যেকটা জেলায়, কলকাতা ছাড়া। জেলা পরিষদের জেলায় অধীনে থাকা সকল পঞ্চায়েত সমিতির সভাপতিরা পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য। কি বলছে? জেলার অধীনে থাকা সকল পঞ্চায়েত সমিতির সভাপতি যারা রয়েছে তারা পদাধিকার বলে জেলা পরিষদের সদস্য হন, ঠিক আছে। জেলা থেকে নির্বাচিত বিধানসভা আর লোকসভার সকল জেলা পরিষদের সদস্য হন। তারপরে নেক্সট পয়েন্ট দেখো, জেলায় বসবাসকারী রাজ্যসভার সদস্যরা জেলা পরিষদের সদস্য, ঠিক আছে। কারা কারা জেলা পরিষদের সদস্য তোমরা দেখতে পেলে। জেলা পরিষদের প্রধানকে বলা হয় কি? সভাধিপতি। ওখানে আমরা সভাপতি দেখলাম, এখানে আমরা কি বলবো? সভাধিপতি বলবো। জেলা পরিষদের প্রধানকে। আর জেলা পরিষদের প্রধান সরকারি আধিকারিক, যেমন ওখানে বিডিও ছিল, এখানে কে হচ্ছে? ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আয়ের উৎস কি? জেলা পরিষদ কোথা থেকে আয় করে? কেন্দ্রীয় রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত সাহায্য আর অনুদান, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার রাজ্য সরকার কর্তৃক ভূমি রাজস্বের অংশ, কেন্দ্রীয় রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ঋণ, পথকর মানে রোডের ট্যাক্স, জনকল্যাণমূলক প্রকল্প থেকে আয়। এছাড়া তোমার জেলা পরিষদের মালিকানাভুক্ত বা নিয়ন্ত্রিত যেসব স্কুলগুলো রয়েছে, হাসপাতাল রয়েছে, ঔষধালয় রয়েছে, ঘরবাড়ি বা অন্যান্য তোমার প্রতিষ্ঠান, পূর্ত প্রকল্প থেকে আয়। আর কাজ কি? কৃষি, গবাদি পশু, শিল্প, সমবায় আন্দোলন, গ্রামীণ ঋণ, জল সরবরাহ, সেচ ও জনস্বাস্থ্য, হাসপাতাল, ঔষধালয়, যাতায়াত ব্যবস্থা, প্রাথমিক, মাধ্যমিক আর বয়স্ক শিক্ষা, ছাত্র কল্যাণ, সমাজ কল্যাণ এবং অন্যান্য জনকল্যাণমূলক কাজকর্মের জন্য পরিকল্পনা, আর্থিক সাহায্য, এগুলো দান করা, ঠিক আছে। এটা হচ্ছে জেলা পরিষদের কাজ। এছাড়া রাজ্য সরকার কর্তৃক কিছু দেওয়া দায়িত্ব থাকে, সেগুলো পালন করে আমাদের জেলা পরিষদ। জেলা পরিষদের নিজের মালিকানা নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে পরিচালনা করে। এগুলো মোটামুটি তোমার কাছাকাছি সব সেমি। জেলার বিদ্যালয়, সাধারণ পাঠাগার, জনকল্যাণমূলক প্রতিষ্ঠানকে অর্থ সাহায্য করা, এগুলো সব জেলা পরিষদের কাজ। কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থার প্রসারে ছাত্রবৃত্তি মানে হচ্ছে স্টুডেন্ট স্কলারশিপ,
সেগুলোর ব্যবস্থা করা, এগুলো কে করে? সব জেলা পরিষদ করে। ঠিক আছে, গ্রামীণ হাট বাজার অধিগ্রহণ আর রক্ষণাবেক্ষণ করা, যেসব গ্রামীণ হাট বাজারগুলো রয়েছে সেই জায়গাগুলোকে অধিগ্রহণ বা রক্ষণাবেক্ষণ করা, এটাও তোমার জেলা পরিষদের কাজের মধ্যে পড়ছে। আর এখন আমরা যদি এবার দেখি, এখানে আর একটা পয়েন্ট তোমাদের আমি বলে দিই, পশ্চিমবঙ্গের বর্তমান পঞ্চায়েত প্রতিষ্ঠান যেগুলো যেগুলো আছে ভালো করে একবার দেখবে এই জায়গাটা। দেখো, বর্তমানে গ্রাম পঞ্চায়েত রয়েছে 3354টা, এতগুলো গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে রয়েছে। পঞ্চায়েত সমিতি রয়েছে 341টা, 20টা জেলা পরিষদ, একটা মহকুমা পরিষদ রয়েছে। তারপরে আমি তোমাদের এখানে এই পঞ্চায়েতি সিস্টেম যেটা আছে, পঞ্চায়েত ব্যবস্থা, সেখান থেকে কিছু এমসিকিউ দিয়েছি। দেখো, এগুলো সবকটা এই জায়গা থেকে এসেছে। ঠিক আছে, আগের যে তোমাদের ক্লাস হয়েছে সেটা এবং আজকে এই দুটো তোমাদের ক্লাস থেকে এই প্রশ্নগুলো, যেমন ধরো WBCS 1999 এসেছে, পশ্চিমবঙ্গে মোট কতগুলো পঞ্চায়েত সমিতি আছে। তো সেক্ষেত্রে আমরা কি বলবো, এখানে দেখলাম, এখানে দেখো 325-এর বেশি হয়ে যাবে। নেক্সট, পঞ্চায়েত সমিতি নিচের কোনটার সাথে যুক্ত? পঞ্চায়েত সমিতি কোনটার সাথে যুক্ত হয়ে যাবে? এটাও তোমার WBCS এসেছে, ব্লকের সাথে যুক্ত, অপশন সি হয়ে গেল। নেক্সট, সমস্ত পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে কত শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত রয়েছে? এটাও তোমাদের WBCS জিজ্ঞাসা করা হয়েছে। তো এখানে আমাদের কি হয়ে যাবে? 1/3, মোট আসনের 1/3। পঞ্চায়েতি রাজ প্রথম কোন রাজ্যে শুরু হয়? প্রথম শুরু হয় কোথায়? রাজস্থানে। এটা তোমাদের 2000 সালে এসেছিল WBCS এ। তারপরে প্রশ্ন হচ্ছে তোমার, নিচের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজের একটা ব্যবস্থা 1947 সালের আগেও ছিল? এটা তোমার 2000-এ জিজ্ঞাসা করা হয়েছে। এটা কোথায় ছিল? তামিলনাড়ুতে, তাই তো? তারপরে দেখো, পঞ্চায়েতি রাজের ক্ষমতা আর দায়িত্ব নিচের কে সংশোধন করতে পারে? এটাও তোমার 2000 সালে এসেছিল। এক্ষেত্রে উত্তর আমাদের কি হয়ে যাবে? রাজ্য সরকার। তারপরে নিচের কোন সংশোধনী আইনের দ্বারা গ্রাম সভা গঠন করা বা বাধ্যতামূলক করা হয়েছে? 2001। এটাও তোমাদের আমি ভুলেই দিয়েছি প্রথমেই, 73তম সংবিধান সংশোধনী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি ছিল? পঞ্চায়েতি রাজের সংস্থার কার্যকালের মেয়াদ কত বছর? এরকম ভাবে তোমাদের প্রশ্ন আসে। এটা কি হয়ে যাবে? 5 বছর। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রাথমিক স্তর কি, মানে একদম প্রথম স্তরটা কি হয়ে যাবে? প্রথম স্তরটা আমাদের হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত। 2003-এর প্রশ্ন এটা। নেক্সট, কোন কমিটি বা কমিশন পঞ্চায়েতকে আরো ক্ষমতা ও দায়িত্ব দেওয়ার জন্য সুপারিশ করেছে? এটা 2004-এর প্রশ্ন। এটা তোমাদের ওখানে ইনক্লুড করা হয়নি, এখানে তোমরা করে নেবে, অশোক মেহতা কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ভারতে পঞ্চায়েতি রাজ কত সালে শুরু হয়? 2005-এ এসেছিল এটা। কত সালে পঞ্চায়েতি রাজ শুরু হয়? 1959 হয়ে যাবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষিত আসন কতগুলো? এটাও তোমার 2006 এসেছে, 33%। পশ্চিমবঙ্গ সরকার স্থানীয় প্রতিষ্ঠানগুলোতে কত সালে গণতান্ত্রিক নির্বাচন চালু করেছিল? 2007-এ এসেছে। কি হয়ে যাবে এটা? 1978, 1978। ব্লক স্তরে পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানগুলোর নাম কি? ব্লক স্তরে 2007-এর প্রশ্ন, পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠানে সিদ্ধান্ত কে নেন? সিদ্ধান্ত নেন রাজ্য সরকার। ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী ইউনিটটা কি, মানে মাঝখানেরটা? পঞ্চায়েত সমিতি। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি কোন কর সংগ্রহ করে? কোন ট্যাক্স সংগ্রহ করে? পথ কর বা টোল ট্যাক্স, তাই তো? তারপরে দেখো, ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কতগুলো স্তর আছে? 3টে স্তর। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিচের মধ্যে কোনটি নিশ্চিত করা? এখানকার মধ্যে দেখো, গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রকে গ্রাম পঞ্চায়েতগুলির গঠনের নির্দেশ দেয়? এটা 2018-তে এসেছে। কত নম্বর অনুচ্ছেদ হয়ে যাবে? এটা আমাদের আর্টিকেল, এগুলো সব আগের দিনে বলেছি, 40 নম্বর আর্টিকেল। যারা যারা আগের ক্লাসটা দেখোনি দেখে নেবে। তো এই কটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস ইয়ারে ছিল পঞ্চায়েত থেকে। এটা ছাড়াও তোমাদের আগে একটা ক্লাস করানো হয়েছিল, লাবণী ম্যাম করিয়েছিলেন। তোমাদের পঞ্চায়েতি রাজ রিলেটেড যাবতীয় প্রশ্ন ওখানে তোমাদের রয়েছে। তোমরা পঞ্চায়েতি রাজ প্রশ্ন বলে বাংলায় লিখলেও পেয়ে যাবে, সেখানে তোমাদের আরো প্রশ্ন রয়েছে। আর আমি তোমাদের পঞ্চায়েতি রাজের পুরো জায়গাটা কিন্তু এই দুটো ক্লাসে কভার করে দিয়েছি। এরপর তোমরা সংবিধানের আর কোন ক্লাস চাও কনসেপচুয়াল, সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা তোমাদের সাথে করে দেবো। এছাড়া আমাদের জেনারেল স্টাডিজের কোর্স অলরেডি চলছে নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে, তোমরা যদি চাও এটাতেও জয়েন করতে পারো। নিচে তোমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে,
এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে। ক্লিয়ার? এটা ছাড়াও তোমাদের ইংলিশ ফাউন্ডেশন, রিজনিং, ম্যাথ এগুলোর ফাউন্ডেশন আছে। WBB 2023 টার্গেট ব্যাচ চলছে, বা তোমরা যদি ফুড এসআইয়ের প্রিপারেশন কেউ নাও, ফুড এসআইয়ের ক্ষেত্রেও তোমাদের এখানে অপশন রয়েছে। তো ওটার জন্য নিচের তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেখতে পাচ্ছ 9593430522, এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে নেবে। ডাইরেক্ট কলও করতে পারো অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আজকে 7টার সময় তোমাদের লাইভ ক্লাসে সন্ধ্যাবেলা, আর 8টার সময়তেও তোমাদের আজকে রিসনিং ক্লাসটা হবে। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও যারা যারা নোটিফিকেশন পাচ্ছ না, ওখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে। ওখানে তোমাদের ক্লাস শুরুর আগে আমি জানিয়ে দেবো, ওখান থেকেও তোমরা জয়েন করে নিতে পারবে। কেমন? চলো টাটা।